2024 এটা একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আমাকে বিভিন্নভাবে কাজ করতে হয়েছে। বিশেষ করে যখন 1/11-তে মাইনুদ্দিন ফখরুদ্দিনের সেনা সমর্থিত সরকার আসলো, সেখানে আমাদের এমন একটি সময় আসলো যারা বিএনপির একদম উঁচু পর্যায়ের যারা নেতৃবৃন্দ ছিল তারা দেশে ছিলেন না, যার কারণে গিয়ে আমরা যারা মধ্যম সারির নেতা ছিলাম, আমরা তখন ওই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার টেলিফোনের নির্দেশে আমরা তখন হাল ধরেছিলাম, যদি মরতে হয় আমি এখানে মরবো, বাঁচতে হলে এখানে বাঁচবো। কাজে ওনার যে আপসীর নেতৃত্বের কারণে উনি 80-র দশকে জাতীয়তাবাদী ছাত্রদলকে একটা মডেল হিসেবে উপস্থাপনা করেছিল, এবং ওই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বের কারণে ওই সময় স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল। ঠিক একইভাবে ওনার এই আপসীর নেতৃত্বের কারণে সেদিন -2 ফর্মুলা বাস্তবায়িত হয়নি। যারা কাজ করেছে এই দুঃসময় তাদেরকে মূল্যায়ন করে এই মূল্যায়ন হওয়ার কারণে, এবং আমি জানেন যে 2009 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে আমাকে জয়েন্ট কনভেনর করলেন। কনভেনর ছিলেন আমি কুসুমা উচ্চদের, এটা পরে গিয়ে পূর্ণাঙ্গ কমিটি হলো, সেটা দিকে আমি কুসুমা উচ্চদের সভাপতি হলেন। 2009 সালের শেষের দিকে আমাকে সাধারণ সম্পাদক হিসাবে পুরস্কৃত করলেন। এবং এই যে একটা টানা 16 সাল পর্যন্ত আমি সেক্রেটারি ছিলাম, আমি দেখেছি যে আমাদের নেতাকর্মীদের যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো ভাবে মামলা শুরু হয়ে গেল, বিশেষ করে গাইবি মামলা, অনৈতিক মামলা, ফ্যাব্রিকেটেড মামলা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে গণতান্ত্রিক আন্দোলন থেকে দূরে সরানোর একটা পায়তারা চালানো হলো। এবং সেটা যখন 16 সালে এসে আমি আবার সভাপতি হলাম, 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সভাপতি হলাম, সভাপতি ছিলাম 21 সাল পর্যন্ত। 21 সালের পরে এসে আমাদের সম্মানিত তারেক রহমান সাহেব সেটা ভেঙে আহ্বায়ক কমিটি করলো, আবার আমি আহ্বায়ক হলাম। এবং 24 সালের এই ছাত্র জনতার আন্দোলন যে হলো তার আগ পর্যন্ত যখন শুরু হলো তার পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল। অর্থাৎ প্রায় 18টি বছর 1/11 থেকে শুরু করে আজ অবধি যে নেতৃত্ব আমরা দিয়েছি এবং কাজ করেছি, তাতে করে অনেক মামলা হয়েছে। বিশেষ করে সারা বাংলাদেশে আপনি জানেন যে 1 লক্ষ মামলার প্রায় 40 লক্ষ আসামি হয়েছে। এবং চট্টগ্রামে আমি মনে করি পুরা বৃহত্তর চট্টগ্রাম যদি আমি ধরি, প্রায় সেখানে 10,000-এর উপরে মামলা সেখানে হয়েছে। এবং সবচেয়ে বেশি আমাদের এখানে যে ক্ষতিটা হয়েছে, যে মামলাটি আসলে বড় কথা নয়, মামলার কারণে গিয়ে প্রতিদিন হাজার হাজার নেতাকর্মী যে কোর্টে হাজিরা দিয়েছে, তারা সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে তাদের দন্যতা এসেছে এবং তারা একদম অর্থনৈতিক শূন্য হয়ে গেছে। এবং যার কারণে আমরা দেখেছি অনেকে অর্ধহারে না খেয়ে দিনাতিপাত করেছে। এবং সেখানে অনেকে বাচ্চাদের দুধ খাওয়ানোর পয়সা সে সময় ছিল না, আমি দেখেছি, যেটা হয়তো অনেকে আমার এই চেম্বারে আসতে আমাকে পেত। কান্নাকাটি করার অনেক স্মৃতি আমার কাছে আছে। ইভেন অনেক পরিবার সেখানে তাদের মামলার এই জামিনের জন্য তাদের জামিন হচ্ছে না, সে ধরনের জামিনও আমরা করে দিয়েছি। এবং ওই কারাগারে শত শত নেতাকর্মী যখন জেলে ছিল, সেখানে তাদের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে সব কিছু আমাদের করতে হয়েছে। কাজেই সব স্মৃতিগুলো আমাদের কাছে দৃশ্যমান এবং আমাদের মানসপট সব আছে। এবং আমরা দেখেছি কী পরিমাণে আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা গত 18টি বছর তারা তিলে তিলে এই দলের জন্য স্যাক্রিফাইস করেছে। জনতার মেয়র তো আমার ধরেন 21 সালের নির্বাচন, তার আগে যে 2018 সালের যে শেষ ইলেকশন আমরা যেটাতে অংশগ্রহণ করেছিলাম, মনে করেছিলাম একটা গণতান্ত্রিক ইলেকশন হবে, একটা ডায়লগ সেখানে হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত যেদিন ডায়লগ শেষ হলো 2018 সালের 7 নভেম্বর, সেদিন আমাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হলো। অর্থাৎ 2018 সালের যে নির্বাচনটি নির্যাতন আকারে রূপান্তরিত হয়েছিল, সেই নির্বাচনে শুধু আমি নয়, প্রায় 30 থেকে 40 জন যারা ক্যান্ডিডেট ছিল সবাইকে সে সময় গ্রেপ্তার করা হয়েছিল, আমাকে দিয়ে তারা শুরু করেছিল। কাজে ওই নির্বাচনটা আপনারা জানেন দিনের ভোট তারা রাতে করে ফেলেছে এবং তার আগের দিন করে ফেলেছে। মেয়র ইলেকশনে যেটা হলো 2021 সালে, সেই ইলেকশনে আমরা যখন নির্বাচন করার জন্য আমরা দল থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে থানাতে আপনারা জানেন একটা গণজাগরণ সেখানে সৃষ্টি হয়েছিল। এবং ইন্টেলিজেন্সের যে রিপোর্ট আছে, বিভিন্ন সরকারি বেসরকারি ইন্টেলিজেন্স, সেখানে প্রায় 80% যখন আমাকে এগিয়ে রাখলো, ঠিক তখনই নির্বাচনের 7 দিন আগে আপনারা দেখেছেন কীভাবে আবারও ধর পাকড় হয়ে, এবং সেখানে একটা ডিজিএফআইয়ের যে চিফ তাকে পর্যন্ত চেঞ্জ করে আরেকজনকে এনে কিভাবে একটা নীল নকশার একটা নির্বাচন করা হয়েছিল, সেটা সম্বন্ধে বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় মিডিয়াতে সেটা উঠে এসেছে। এবং বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে যখন আমি দেখেছি যে ইভিএমের ভোট ডাকাতি হয়েছে এবং ইভিএমের যে রেজাল্ট আমাকে প্রিন্টেড আকারে দেওয়ার কথা ছিল, সেখানে আমাকে না দিয়ে তারা হাতে লিখে দিয়েছে, আমি বাংলাদেশে প্রথম নির্বাচনী ট্রাইব্যুনালে আমি সেটা মামলা করেছি। এবং মামলা করার 7 দিনের মধ্যে 2021 সালের, আমার এখনও মনে আছে, 21শে মার্চ আমি মামলা করেছি। 28শে মার্চ 7 দিন পর শবে বরাতের দিন ছিল, এই চেম্বারে বসে আপনার সামনে যেখানে সাক্ষাৎকার দিচ্ছি, এইখানে বসে
পার্টি অফিসের একটা ঘটনাকে কেন্দ্র করে আমাকে এখানে ওই সময় ডিসি মেহেদীর নেতৃত্বে আমাকে গ্রেপ্তার করা হলো এবং ওই ওসি নাজামের নেতৃত্বে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলেছেন, উনি 31 দফার কথা বলেছেন। সে 31 দফার মধ্যে জাতীয় সরকারের একটা রূপরেখা আছে, সেখানে আমাদের যে সংস্কার করার জন্য যে 31টি দফা আছে, প্রতিটি জায়গায় শিক্ষা খাতে কী হবে, স্বাস্থ্য খাতে কী হবে, বিচার বিভাগ খাতে কী হবে, আইন বিভাগে আমরা কি করব, এবং বিচার বিভাগ, আইন বিভাগ এবং আপনার নির্বাহী বিভাগের মধ্যে যে সাম্যতা সেটা আনার জন্য কথা বলা হয়েছে। সেখানে আবার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভারসাম্যতার কথা বলা হয়েছে। আমি এগুলি বলছি যে আমাদের সংস্কার প্রত্যেকটা লেভেলে কিন্তু আমরা সংস্কার একটা পরিকল্পনা করছি। বিশেষ করে আমাদের যে প্ল্যান আছে জাতীয় সরকার, পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেখানে আমরা কিছু স্পেশালাইজড জায়গায় আমরা টাচ করতে চেষ্টা করছি। যারা স্ব ক্ষেত্রে যারা যেসব পেশাজীবীরা আছে, যারা বিশেষজ্ঞ আছে, তাদেরকে ওই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের স্থান দিয়ে বাংলাদেশকে এমন একটা জায়গায় আমরা নিয়ে যেতে চাই, বাংলাদেশ যাতে একটা স্বয়ংসম্পূর্ণ দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী জায়গায় পৌঁছায়। বাণিজ্যিক রাজধানী করতে হলে সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ করতে হলে অবশ্যই, যেটা পার্শ্ববর্তী দেশ ভারতও আছে, অন্য অন্য দেশও আছে, যে একটা প্রাদেশিক ব্যবস্থার মধ্যে আনতে হবে। আমরা যেটা মনে করি যে আমাদের যে বিভাগগুলো আছে, অ্যাটলিস্ট সেই বিভাগগুলোকে যদি আমরা প্রদেশ হিসেবে আনতে পারি, সেই প্রদেশের একটা চিফ মিনিস্টার থাকবে এবং আলটিমেটলি সেখানকার আমরা যদি বিকেন্দ্রীকরণ করতে পারি ক্ষমতাকে ওইভাবে, তাহলে আমার মনে হয় আমরা এই ফলটা পাবো বলে আমি আশা করছি। আর যেটা জোটের সাথে যেটা আপনি বলেছেন, সেটা এখনও আমাদের মধ্যে রয়েছে। আমাদের মধ্যে একটা হয়তো বা পলিটিক্যাল এখন জোট নেই, কিন্তু আমরা যখন নির্বাচন করি, আমাদের নির্বাচনকালীন একটা জোট থাকে। তা আমরা আশা করছি যে সবারই একটা জায়গায় আমাদেরকে মূল লক্ষ্য থাকতে হবে, সেটা হচ্ছে দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, দেশের প্রতি একটা ইমানদারিত্ব থাকতে হবে এবং সততা থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়, এই মেকানিজম অথবা এই কনসেপ্টে যদি আমরা বিশ্বাসী হই, তাহলে আমরা মনে করি যে আমাদের মধ্যে যে একটা ভেদাভেদ, আমাদের যে একটা অনৈক্য, আজকে যে ক্ষমতা নিয়ে আমাদের যে পাল্টাপাল্টি বক্তব্য, এটা আর থাকবে না, কারণ দেশকে সবার ঊর্ধ্বে রাখতে হবে। দেখুন, আজকে আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিটি স্টেজের নেতাকর্মী, ইভেন জাতীয়বাদী দল নয়, শুধু বিরোধী দল যারা আজকে এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, অন্য যারা কর্মকর্তাগণ, নেতৃবৃন্দ আছে, সবারই এই সরকার মামলা দিয়েছে। কারো বিরুদ্ধে মামলা নেই এরকম কথা কেউ বলতে পারবে না যে সরকারের বিরুদ্ধে গিয়ে একটা সত্য কথা বলেছে, সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং যেটা আমি ফেস করেছি, আমাদের নেতাকর্মীরা কী পরিমাণ অসহায় ছিল, বিশেষ করে মামলাগুলো সমস্ত আজকে পুলিশের উপর কেন এত মানুষের অনীহা, বিকজ অফ ওই মামলাগুলো সব পুলিশে কিন্তু বাদী হয়ে করেছে। একসময় আমরা দেখেছি বাদী কিন্তু রাজনৈতিক নেতারা হতো। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ বাদী হতো, অনেক সময় বিএনপি বাদী হতো, আবার বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি হতো, আওয়ামী লীগ বাদী হতো। কিন্তু পরবর্তীতে গিয়ে এই গত 16টি বছর আমরা দেখেছি বাদী হয়েছে পুলিশ। এই পুলিশ ইচ্ছা করে বাদী হয়ে সেখানে একটা বাণিজ্য তারা সেখানে করেছে। পাশাপাশি তারা ওই বিরোধী দলের নেতাকর্মীকে তাদের হয়রানি করার জন্য, তারা বিভিন্নভাবে তাদের ওই দলকে, মতকে শেষ করে দেওয়ার জন্য তারা এই ধরনের মিথ্যা মামলা এবং গাইবা মামলা তারা আশ্রয় নিয়েছে। কাজে আমি মনে করি আমাদের নেতাকর্মীরা যেই পরিমাণে হয়রানি হয়েছে, যে পরিমাণে তাদের সর্বস্ব হারিয়েছে, তাদের পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, সামাজিকভাবে তারা সবাই তাদের সাথে দূরত্ব বজায় রেখেছে। ইভেন অনেক ছাত্রদলের ছেলে, তাদের এখনও বিয়ে হয়নি, তারা যখন শুনে যে তারা ছাত্রদল করে, তার বিরুদ্ধে মামলা আছে, কন্যা পরিবার তাদেরকে বিয়ে দিত, মত প্রকাশ করতো না। কাজে এই যে সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যেভাবে হয়রানি করা হয়েছে, এটা ইতিহাসে আমি বলবো একটা বিরল এবং এটা একটা অমানবিক একটা দৃষ্টান্ত বলে আমি মনে করি। এবং এইটা যদি আপনার আন্তর্জাতিক আদালতে আজকে মামলা করে, এটা অবশ্যই এস্টাবলিশড হবে।